আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদেরকে পড়াবো সেটা হলো যে আমাদের সপ্তম চ্যাপ্টারে বাংলাদেশের বাংলা মানে বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতে নগরায়ণ ও শিল্পায়নের প্রভাব আলোচনা করব। সেখানে আমরা দেখতে পাচ্ছি পাই না তো স্ক্রিনে দেখতে পাচ্ছ? কিছু দেখতে পাচ্ছ না? এই যে এখন দেখতে পাচ্ছ? হ্যালো, তোমরা দেখতে পাচ্ছ? ম্যাম স্ক্রিনটা লোডিং হচ্ছে, এখন অবধি সামনে আসেনি। এই তো ম্যাম সামনে আসছে, ম্যাম এখন আসছে। আচ্ছা ঠিক আছে, সামনে এসছে। অল তো আমরা যেটা বলবো বাংলাদেশ সমাজে শিল্পায়ন বা নগরায়ন, সমাজ ও সংস্কৃতিতে যে নগরায়ন বা শিল্পায়নে কি ধরনের প্রভাব, এটা যেভাবেই যে প্রশ্নটা আসুক না কেন আমরা যেন আনসার করতে পারি যে সমাজে শিল্পায়ন কি, সমাজে নগরায়ন কি, সমাজ ও সংস্কৃতি কি, তার উপরে যে কি ধরনের নগরায়ন বা সমাজটা কি, আমরা সমাজে বলে আমরা যেখানে আমরা বসবাস করি সেটা, তাই না? আমাদের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান সংগঠন সবকিছু মিলিয়ে আমাদের সমাজ। সমাজের মধ্যে কি আছে? সমাজের মধ্যে সংস্কৃতি আছে, তাই না? সেই সংস্কৃতিগুলি কি আমরা যা কিছুই করি না কেন, আমাদের জীবনযাত্রা প্রণালী, আমাদের যাবতীয় সবকিছুই কিন্তু আমরা সংস্কৃতি বলে অভিহিত করে থাকি। এখন যেটা হলো নগরায়ন ও শিল্পায়ন, সেই সমাজটাতে নগরায়ন ও শিল্পায়নে কি ধরনের প্রভাব পড়ে সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এই যে বাংলাদেশের সমাজে নগরায়ন ও শিল্পায়নের প্রভাব ব্যাখ্যা করতে পারি যে আমাদের মুখ্য শব্দগুলি কি আমরা সেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সমাজ একটা বিষয়, তারপর নগরায়ন একটা বিষয়, সেখানে শিল্পায়ন একটা বিষয়, তার প্রভাব কি, তার পেশা কি, তার সংস্কৃতি কি, যাবতীয় বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয়। বাংলাদেশের সমাজে নগর শিল্পায়নের প্রভাব দুইটি দিক থেকে বিবেচ্য। একটা, নগর শিল্পায়নের ফলে আর্থসামাজিক অগ্রগতি ত্বরান্বিত হচ্ছে, তাই না? আমাদের গ্রামের অবস্থাতে গ্রামে কিন্তু নগরায়ন লক্ষ্য করছি না, গ্রামে কিন্তু শিল্পায়ন হচ্ছে না। সেখানে অর্থনৈতিক ব্যবস্থা, আর্থসামাজিক ব্যবস্থা কিন্তু আমরা অনেক মন্থর গতিতে দেখি, মানে ওরা অনেক স্লো গতিতে, ওদের জীবনযাত্রা খুব চললে চললাম, করলে করলাম, বসলে বসলাম, আড্ডা দিলে দিলাম, ওরা ধীরে স্তরে ওরা চলে। কিন্তু নগরায়নের মানুষরা কি করছে আমরা দেখতে পাচ্ছি যে তারা সেখানে নগরের শিল্পায়ন দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের কলকারখানা, অফিস আদালত, বিভিন্ন জিনিস লক্ষ্য করা যাচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে তারা ঘড়ির কাঁটার উপর ডিপেন্ড করে, ওদের প্রতিটা সময়ের অনেক মূল্য, ঘড়ির কাঁটার উপর ডিপেন্ড করে ওরা ওদের জীবনযাত্রা পরিচালনা করে থাকে। সেখানে দেখা যাচ্ছে যে আর্থসামাজিক ভাবে তারা দ্রুত ত্বরান্বিত করে থাকে। সামাজিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। বাংলাদেশে শিল্পায়নের গতি অনেক স্লট, আমরা তাও দেখতে পাচ্ছি। তারপর আমরা এগিয়ে যাচ্ছি, তবে আর্থসামাজিক ক্ষেত্রে এর প্রভাব অনস্বীকার্য। অন্যদিকে দেখা যাচ্ছে যে চাহিদা অনুযায়ী নাগরিকদের সুযোগ সুবিধা ছাড়াই নগরায়ন হচ্ছে, ফলে সমাজে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তবে নগরায়ন ও শিল্পায়ন আমাদের সমাজ কাঠামো তথা সমাজ জীবনে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন, নতুন ধারা সূচিত হচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই ডিফারেন্স আমরা গ্রাম ও নগরের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে সেখানে গ্রামে কোনো শিল্পায়ন নেই, সেখানে সমাজের স্লো গতি, মন্থর গতিতে চলে। তারপর শহরে নগরায়নে মানুষের কারণে অকারণে বিভিন্ন কারণে নগরায়ন গড়ে তুলেছে, সেখানে শিল্প কলকারখানা আমরা লক্ষ্য করছি। সেই শিল্প কলকারখানাতে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের বিষয় লক্ষ্য করা যাচ্ছে। সেই বিষয়গুলি সেখানে আবার বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে। তবে সে বিষয়গুলি কি ধরনের প্রভাব ফেলছে সেটা আমাদের আলোচ্য বিষয়। বাংলাদেশের সমাজে নগরায়ন শিল্পায়নের প্রভাবের প্রতি যে পয়েন্টগুলো আমরা লক্ষ্য দিচ্ছি যে সেখানে হচ্ছে যে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব বিস্তার করে থাকে। আমাদের কিন্তু একটা কোশ্চেন আসতে পারে যে নগরায়ন ও শিল্পায়নের পরে কি ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে, কি ধরনের বিষয় এসেছে। আমরা যদি মূল কনসেপ্টটা জানি, মূল বিষয়টা জানি, মূল থিমটা জানি, এনি হাউ যেভাবে কোশ্চেন করুক না কেন আমরা আনসার করতে পারবো ইনশাল্লাহ। তো
তো যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে সেখানে ইতিবাচক প্রভাব রয়েছে, নেতিবাচক প্রভাব রয়েছে। তো আমরা সেটা বেসিক্যালি আমরা দেখি যে প্রতিটা জিনিসে ভালো মন্দ উভয়ই লক্ষ্য করা যায়। তেমনি নগরায়নের ভালো মন্দ উভয় আমরা লক্ষ্য করতে পারছি। সামাজিক পরিবর্তনের এর প্রভাব অনেকটা তাৎপর্যপূর্ণ। ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিম্নে সম্পর্কে আলোচনা করা হলো। কর্মসংস্থান সৃষ্টি। নগর শিল্পায়নের ফলে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হয়, সেটা স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি। শিল্পায়ন হয়ে ফলে সেখানে অনেক কর্মলোকের সৃষ্টি হয়, সেখানে কর্মসংস্থান সৃষ্টি হয়। গ্রামের যে বেকার লোকরা থাকে তারা কর্মসংস্থানের জন্য শহরে চলে আসে কর্মসংস্থানের জন্য। ঠিক আছে, একটা গ্রামীণ সমাজ থেকে আগত ব্যক্তিবর্গ কাজের সুযোগ পায়, নিজেদেরকে দক্ষ জনবল হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে নগর জীবনে অধিকতর সহায়ক ভূমিকা পালন করে থাকে। দ্বিতীয়ত দেখা যাচ্ছে স্থানান্তর গমন ত্বরান্বিত হয়। নগরায়ন ও শিল্পায়নের ফলে গ্রাম ছেড়ে নগর স্থানান্তরের মাত্রা বেড়ে যায়। উন্নয়নকামী দেশে অপেক্ষাকৃত দারিদ্র জনগোষ্ঠীর একটি অংশ কর্মসংস্থানের তাগিদে নগরে পাড়ি জমায়। আমাদের সমাজে এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে। ৩ নম্বর, সমাজ কাঠামোর পরিবর্তন। উন্নয়ন ও শিল্পায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব হলো সমাজ কাঠামোর পরিবর্তন, তাই না? আমরা আগে যে জিনিসটা দেখেছি, বর্তমানে কিন্তু সমাজের বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ধরন পরিবর্তন হচ্ছে, তাই না? যেমন আগে আমাদের ইন্টারনেটের কোনো ওরকম আমরা বুঝতাম না, বা মোবাইলে কি করতে হবে, বা ইন্টারনেটে কি হবে, ইউজেবল জিনিসগুলি কি, সেগুলি নিয়ে আমাদের ওরকম মাথা খাটানো ছিল না। কিন্তু বর্তমান পরিস্থিতির সাথে, সময়ের সাথে, যুগের সাথে তাল মিলিয়ে আমরা কিন্তু কম বেশি সবাই এখন এটা সম্পর্কে অভ্যস্ত হয়ে গিয়েছি। সেটাও কিন্তু এক ধরনের সমাজ সংস্কৃতিতে নগরায়ন শিল্পায়নের প্রভাবে কিন্তু আমরা বলতে পারি। তেমনি বলা হচ্ছে যে নগর ও শিল্পায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব হলো সমাজ কাঠামোর পরিবর্তন। তাছাড়া নগরের বিভিন্ন বিষয়ে বহুমুখী সুযোগ সুবিধা থাকায় সমাজের নানা শ্রেণীর মানুষ শহরে ভিড় জমায়, তাই না? প্রায় দেখা যাচ্ছে প্রতিদিনে আমরা একটা জরিপে দেখা যায় যে তোমার ২০-২৫ হাজার জন লোক, মানে মানুষ শহরে পাড়ি জমায়। বিভিন্ন গ্রাম, বিভিন্ন মফস্বল এলাকা থেকে মেইন শহরগুলোতে পাড়ি জমায় বিভিন্ন সুযোগ সুবিধা থাকায়। তারপরে উদ্ভবে ঘটে, এর ফলে সমাজের স্তরবিন্যাসে তথা শ্রেণী কাঠামোর পরিবর্তন হয়। এই ক্ষেত্রে সমাজ কাঠামোর মধ্যে পরিবর্তন সাধিত হয়। সমাজের মানুষের মধ্যে পেশাগত বৈচিত্র্য থাকায় বৈশ্বিক সামাজিক বৈষম্য বৃদ্ধি পায়। বাংলাদেশের সমাজ ব্যবস্থার এর ব্যতিক্রম কিছু ঘটেনি। সামাজিক গতিশীলতা বৃদ্ধি। নগরায়ন ও শিল্পায়নের ফলে সামাজিক গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন পেশার সুযোগ থাকায় নগরবাসীদের মধ্যে দ্রুত গতিতে আর্থসামাজিক ও মর্যাদাগত পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি, তাই না? বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন পেশার উদ্ভব ঘটছে। নগরবাসীর ভিতরে দ্রুত গতিতে তাদের আর্থসামাজিক ও মর্যাদাগত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আজকে যাকে আমরা মধ্যবিত্ত বললাম, নিম্ন মধ্যবিত্ত বললাম, কিছুদিন পরে তাকে দেখতে পেলাম যে তার সামাজিক, মানে তার পেশার বিভিন্ন ধরনের পরিবর্তনের কারণে তার মধ্যে বিভিন্ন ধরনের কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে, তার মর্যাদাও বৃদ্ধি পেয়ে গিয়েছে। ৫ নম্বর হলো আধুনিক প্রযুক্তির বিকাশ ঘটে, যেটা আমরা বর্তমানে বেশি মাত্রায় লক্ষ্য করছি। নগরায়ন শিল্পায়নের ফলে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও বিকাশ ঘটেছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা, বহুমুখী সংস্কৃতি, পারস্পরিক সম্পর্ক, দৈনন্দিন জীবনযাপন প্রভৃতি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও বিকাশে শিল্পায়ন ও নগরায়নে গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। সেটা আমরা বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি। আমরা যারা সোশ্যোলজি স্টুডেন্ট, আমরা যারা পড়ছি, সমাজ বিজ্ঞান পড়ছি, সেটা হলো সবচেয়ে মজার বিষয় যে আমরা যা কিছুই পড়ি না কেন আমাদের আশেপাশের জিনিসগুলিকে নিয়ে আমাদের আলোচ্য বিষয়। এগুলো আমরা সবাই বেসিক্যালি জানি, কিন্তু অ্যাজ এ সোশ্যোলজিস্ট, সমাজবিজ্ঞানী বা সমাজবিজ্ঞানী যারা পড়ে তারা কিন্তু এটা নিয়ে একটা থিঙ্কিং এর বিষয়, এটা চিন্তার বিষয় আছে। হ্যাঁ, আসলে তো এই বিষয়গুলো আমরা খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আমরা অবজার্ভ করি না, ঘটছে কিন্তু আমরা অবজার্ভ করি না। কিন্তু এখন আমরা পড়ার প্রেক্ষাপটে কিন্তু আমরা সেটা অবজার্ভ করছি। ঠিক আছে। ৬ নম্বর, গ্রামীণ জীবনের প্রভাব। গ্রামীণ সংস্কৃতি তথা গ্রামীণ জীবনের উপর নগর সংস্কৃতির প্রভাব সুস্পষ্ট। গ্রামের ঐতিহ্যবাহী জীবন প্রণালী, যেমন ঘর বাড়ি, আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, সংস্কৃতি, আচার প্রথা, ঐতিহ্য ইত্যাদিতে যেমন পরিবর্তন হয়, তেমনি বিভিন্ন ধ্যান ধারণার ক্ষেত্রে নগরের প্রভাব গ্রামীণ সমাজের উপর গিয়ে পড়েছে। ৭
দৃষ্টিভঙ্গির পরিবর্তন। জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গির পরিবর্তনে নগরায়ন ও শিল্পায়নের অনেকাংশ দায়ী। কেননা গ্রামবাসীরা তুলনামূলকভাবে বেশি বাস্তববাদী, বেশি গণতান্ত্রিক চেতনার অধিকারী, ব্যক্তি স্বাতন্ত্র্যবোধের ক্ষেত্রে নগরের অধিবাসীরা বেশি সংগ্রাম হয়ে থাকে। নগরবাসীরা তুলনামূলকভাবে বেশি রাজনীতি সচেতন, ধর্মনিরপেক্ষতা তারা অধিকতর অগ্রসর। আন্তর্জাতিক যোগাযোগ। নগরায়ন শিল্পায়নের ফলে বহির্বিশ্বের সাথে অর্থনৈতিক, বাণিজ্যিক, রাজনৈতিক, কূটনীতিক ও সাংস্কৃতিক যোগাযোগ অনেক বৃদ্ধি পায়। নগরায়ন ও নগরায়ন শিল্পায়ন এবং নগরায়ন বিশ্বায়নকে ত্বরান্বিত করে। বিশ্বায়নের ফলে নানা ক্ষেত্রে আন্তঃরাষ্ট্রীয় যোগাযোগ নতুন গতিতে সঞ্চারিত হয়েছে। এগুলো আমরা কি পড়লাম? এটা হলো পজিটিভ দিক, মানে ভালো দিক নিয়ে আমরা আলোচনা করলাম। এখন যে প্রভাবের ফলে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে সেটা এখন আমাদের আলোচ্য বিষয়। সেখানে হলো নগরায়ন ও শিল্পায়নের ফলে যেসব সামাজিক সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, সেখানে আমরা পাচ্ছি যে আবাসিক সমস্যা। আবাসিক সমস্যা বাংলাদেশে নগর সমাজের সমস্যাগুলির মধ্যে অন্যতম। নগরে বসবাসরত অধিকাংশই নিজেদের বাড়ি নেই এবং তারা ভাড়া বাড়িতে বসবাস করে। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত জন্য সমস্যাকে চরম সমস্যা হিসাবে বিবেচিত হচ্ছে। আবাসিক সমস্যার কারণে শহরে যেখানে যেখানে বস্তি গড়ে উঠেছে এবং ভারসাম্য লোকজন রাস্তাঘাটে রাত কাটায়। গত ৩ দশকে শহরগুলোতে নানা কারণে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, ফলে আবাসিক সমস্যা আরো প্রকট আকার ধারণ করেছে। সরকারি প্রচেষ্টায় এবং বেসরকারি উদ্যোগে বিভিন্ন ধরনের হাউজিং সোসাইটির মাধ্যমে আবাসিক সমস্যার সমাধানের যে প্রয়াস নেওয়া হয়েছে তা একদিকে যেমন প্রয়োজনের তুলনায় কম, অন্যদিকে ওইগুলো নিম্নবিত্ত মধ্যবিত্ত অনেকেরই আর্থিক সামর্থ্যের বাহিরে। ফলে নগরের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর জন্য আবাসিক সমস্যা তাদের মৌলিক সমস্যা হিসেবে বিবেচিত। পরিবেশ দূষণ নগর জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ সমস্যা, যা শুধু জনস্বাস্থ্যের জন্য হুমকি নয়, প্রতিবেশ ও বাস্তু ব্যবস্থাপনার জন্য ঝুঁকিপূর্ণ। কলকারখানা ও গাড়ি থেকে কালো ধোঁয়া নির্গত হওয়ার ফলে বায়ু দূষিত হচ্ছে। নগরের বাস, ট্রাক, অন্যান্য গাড়ির হর্ন থেকে শব্দ দূষণ হচ্ছে। তাছাড়া মাইক ও লাউড স্পিকার ব্যবহারের ফলে শব্দ দূষণ হচ্ছে। সামান্য বৃষ্টিতে রাজধানী ঢাকা সহ বিভিন্ন শহরে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এর ফলে পানি দূষিত হচ্ছে, পানির পাইপ ফেটে সমস্যা তৈরি হচ্ছে। শহরের নিম্ন অঞ্চলে ডোবা জায়গা সহজে বৃষ্টি পানি জমছে, এই কারণে মশার বংশ বৃদ্ধি পাচ্ছে। এভাবে নগর জীবনের জনস্বাস্থ্যের জন্য ভীষণ হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা আমরা সব ক্ষেত্রে পাচ্ছি যে আবাসিক সমস্যা নগরায়ন একটা প্রকট সমস্যা, পরিবেশ দূষণ একটা ভয়ঙ্কর সমস্যা, ট্রাফিক যেমন আরো ভয়ঙ্কর সমস্যা। রাজধানী ঢাকা সহ বিভিন্ন বড় বড় শহরগুলিতে জনসংখ্যা এবং যানবাহনের অতি মাত্রাতিরিক্ত ভাবে বৃদ্ধি পাচ্ছে, ফলে রাস্তায় চলাফেরা কঠিন ও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনের শহরগুলিতে অগ মানে অগণিত মানুষের শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা ছুটে চলছে এবং নগর জীবনে ট্রাফিক জ্যাম একটি নিত্য দিনের অসহনীয় সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়াও এর কারণে গন্তব্যস্থলে যথাসময় বা সময়পত্র পৌঁছানো দুষ্কর হয়ে পড়েছে এবং এর নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতি, উৎপাদন ব্যবস্থা ও জনজীবনের প্রতিটি ক্ষেত্রে। বেকারত্ব লক্ষ্য করতে পারছি। নগর জীবনে বেকারত্ব অন্যতম একটি গুরুত্বপূর্ণ সমস্যা। জনসংখ্যার তুলনায় আমাদের দেশে কর্মসংস্থান সীমিত। এছাড়া পরিকল্পনা ছাড়াই অনেক ক্ষেত্রে নগরের বিকাশ ঘটছে। কখনো কখনো অতি নাগারণ এর সমস্যাকে আরো প্রকট করে তুলেছে। গ্রাম ছেড়ে শহরের জনসংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলছে। এইসব জনসংখ্যা প্রায় সবই নগরের কর্মসংস্থানের লক্ষ্যে ছুটে যাচ্ছে। আমাদের দেশের স্বল্প শিল্পায়িত ও অশিল্পায়িত নগরগুলো
ক্রমবর্ধমান নগরবাসীর কর্মসংস্থানে সক্ষম হয় না, ফলে নগরের বেকারত্ব সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অপরাধ সাম্প্রতিক আমার বাংলাদেশের নগরগুলি অপ্রাপ্ত মানে সরি প্রাপ্তবয়স্ক ও কিশোর অপরাধের মাত্রা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। কিছু এমনি আমরা কালকে মানে নিউজে আমি দেখেছি যে কিশোর অপরাধ মারাত্মক মাত্রায় বৃদ্ধি পাওয়ার ফলে দেখা যাচ্ছে কিছু গ্যাং তৈরি হয়েছে বিভিন্ন মফস্বল, বিভিন্ন শহরে। রিসেন্ট তোমার অস্ত্রসহ ৫ জন কিশোরকে আটক করেছে। তার মানে কি এই নগরায়ন ও শিল্পায়নের প্রভাবে কিন্তু কিশোর অপরাধও মাত্রাতিরিক্ত বা মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। প্রাপ্তবয়স্করা তো অপরাধ করছে, কিশোররা অপরাধে নিয়োজিত হয়ে গিয়েছে। সামান্য ছোটখাটো অপরাধ থেকে শুরু করে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, সন্ত্রাস, খুনি, নারী নির্যাতন ইত্যাদি অপরাধ নিত্যদিনে আমরা দেখছি। আমরা পেপার খুলি, খবর খুলি, যাই দেখি না কেন, নিউজ শুনি, যাই থেকে অপরাধের মাত্রা অতিরিক্ত পরিমাণে বেড়ে গিয়েছে, তাই না? আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইন্টারনেটের সঞ্চার, যৌনতাকে উস্কে দিচ্ছে। ফল হল ফ্যাশনে জিনিসপত্রের চাহিদা বাড়লো, সেগুলো আয়ত্তে আনার আর্থিক সামর্থ্য না থাকার ফলে অপরাধের প্রবণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বস্তুত নগর জীবনে অপরাধ করে সহসায় জনসমুদ্রের গা ঢাকা দেওয়া যাচ্ছে। এখানে কেউ কেউ কাউকে চিনে না। এটা অপরাধ সংগঠনের অনুকূলে কাজ করছে, তাই না? আমার পাশের বাসার ফ্ল্যাট, আমার এলাকার মানুষকে আমরা চিনি না। তো আমাকে কেউ চিনে না, আমি যেকোনো অপরাধ করতে পারি। লোকলজ্জাও নাই, আমি যা মন তা করতে পারি। সেটাও এখানে একটা কার্যকর ভূমিকা হিসেবে কাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা কম, তাদের তাদের প্রয়োজনীয় উপকরণ, সাহায্য ও পৃষ্ঠপোষকতা না থাকায় অপরাধ প্রবণতাও নিয়ন্ত্রণে কঠিন হয়ে পড়েছে। মাদকাসক্তি এক ধরনের সামাজিক সমস্যা যা নানা ধরনের অপরাধের জন্য দায়ী। মাদকদ্রব্যের অপব্যবহার দণ্ডনীয় অপরাধ। ইদানিং বাংলাদেশের নগরগুলোতে মাদকাসক্তি মারাত্মক রূপে পরিগ্রহণ হচ্ছে। মাদকাসক্ত ব্যক্তি অধিকাংশ বয়সের তরুণ। এরা কেউ হতাশা, কেউ বা কৌতূহলবশত মাদকাসক্ত হচ্ছে। মাদকাসক্ত ব্যক্তি নিজের অস্তিত্ব বিপন্ন করছে, তাছাড়া বিপন্ন করছে তার পরিবারকে ও সর্বোপরি নানাবিধ অপরাধ সংগঠনের মাধ্যমে সৃষ্টি করছে গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা। পারিবারিক ভাঙ্গন, নগরায়ণ শিল্পায়নের অন্যতম প্রভাব হলো পারিবারিক ভাঙ্গন। আহ পারিবারিক ভাঙ্গন গ্রামের যৌথ পরিবার ভেঙে যাবার এবং নগরের অনুপরিবার সৃষ্টি পিছনে নগরায়ণ শিল্পায়নও কম দায়ী নয়। গ্রামের একই যৌথ পরিবারের সদস্য নগরে এসে অকৃষি পেশায় যোগ দিচ্ছে, সাধারণ অনুপরিবারই গড়ে তোলে। এছাড়া নগরে শিক্ষিত স্বামী স্ত্রী ব্যক্তিত্বের সংঘাতের কারণে বিবাহ বিচ্ছেদ বৃদ্ধি পাচ্ছে। আধুনিক কালে কিন্তু আমরা পেপার দেখলে দেখতে পাচ্ছি যে কর্মজীবী নারী বা আধুনিক শহরের মহিলারা, নারীরা, স্বামী স্ত্রী, ছেলে পুরুষের মধ্যে তোমার বিবাহ বিচ্ছেদের পরিমাণ মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নগরায়ণ শিল্পায়নের নেতিবাচক প্রভাব। অশ্লীলতা, নগর জীবনের অন্যতম সমস্যা হলো অশ্লীলতা। টেলিভিশনে বিভিন্ন চ্যানেল, ইউটিউবে এসব ছবি দেখা যায় যা এমন সব ছবি দেখা যায় যা আমাদের প্রথা, ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী। অশ্লীল পত্রপত্রিকা ও নগরের জনগোষ্ঠীর বিশেষ করে তরুণ সমাজকে বিপথগামী করে হতে সহায়তা করছে। নগরের পেশাগত এবং ভারসাম্য যৌনকর্মীদের উপস্থিত সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত। দারিদ্র্যসহ বিভিন্ন কারণে নগরে যৌনকর্মীদের তৎপরতা দেখা যায়। এর প্রভাবে সমাজে শৃঙ্খলা ও মূল্যবোধে বিঘ্ন হচ্ছে এবং নানা ধরনের যৌন রোগের বিস্তার ঘটছে, যৌন সহিংসতা বৃদ্ধি পাচ্ছে, যেটা আমরা খুব অতিরিক্ত মাত্রায় লক্ষ্য করছি যে শহর বা নগরগুলোতে এই ধরনের প্রভাব আমরা দেখতে পাচ্ছি। গণযোগাযোগ ও সংঘাতজনিত সমস্যা, আমাদের নগর জীবনের বিভিন্ন ক্ষেত্রে গণযোগাযোগ ও সংঘাত নৈমিত্তিক ঘটনা। সন্ত্রাস, চাঁদাবাজি, মাস্তানি, আধিপত্য বিস্তার, রাজনৈতিক সংঘাত নগর জীবনকে অস্থির করে তোলে। এছাড়াও শিল্প কারখানায়, যানবাহনে, ঘনবসতিপূর্ণ বস্তি এলাকায় ও জনাকীর্ণ রাস্তাঘাটেও বিভিন্ন ধরনের গোলযোগ ও সংঘাত সৃষ্টি হয়ে থাকে।
এটা আমরা প্রায় দেখি। টুকিটাকি ছোটখাটো বিষয় নিয়ে মারপিট হচ্ছে, মারপিট হতে হতে অনেক বড় বিষয় হয়ে যাচ্ছে। সেখানে চাঁদাবাজি হচ্ছে, এলাকার আধিপত্য বিস্তার ঘটছে, রাজনৈতিক সংঘাত সৃষ্টি হচ্ছে। অনেকগুলি কারণ আমরা আমাদের সমাজে অহরহ লক্ষ্য করে যাই। তারপরে হলো যে মনস্তাত্ত্বিক সমস্যা আমরা দেখলাম, দেখতে পাচ্ছি যে নগরবাসীরা গ্রামবাসীর তুলনায় অধিকতর মানসিক দুশ্চিন্তায় ভোগেন। কর্মক্ষেত্রে পদোন্নতি, সীমিত আইনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে তাল মিলিয়ে চলার সমস্যা নগরবাসীকে সদা ব্যস্ত রাখে। ফলে নগরের অধিবাসীরা হৃদরোগ, উচ্চ রক্তচাপ ইত্যাদি ব্যাধিতে আক্রান্ত হয়, যার মূলে রয়েছে মানসিক দুশ্চিন্তা। আমরা যারা নগরে থাকি বা শহরে থাকি, আমাদের সবারই কম বেশি আমরা আমাদের ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ, প্রেশার থাকে, হৃদরোগে সহ বিভিন্ন রকমের আমরা রোগগ্রস্ত হয়ে পড়ছি। তার মূল কারণ মানসিক দুশ্চিন্তা আমাদের শরীরে জেঁকে বসে, মানে মনে জেঁকে বসে, সেই মনটা আমাদের শরীরে জেঁকে বসে, শরীর থেকে আমাদের বিভিন্ন রকমের রোগবালাই আমরা লক্ষ্য করছি। সাংস্কৃতিক সংঘাতজনিত সমস্যাতে আমরা যা দেখতে পাচ্ছি সেটা হলো যে নগরের বিভিন্ন এলাকায় নানা মানসিকতার মানুষ পাশাপাশি বাস করেন। এদের এদের জাত, বর্ণ, শ্রেণী, পেশা, বংশ, সংস্কৃতি, ঐতিহ্য, রীতি সবই আলাদা। ফলে প্রায়শই একে অপরের সাথে খুব বেশি আন্তরিক সম্পর্কে আবদ্ধ হয় না। সামগ্রিকভাবে এরা নগর সংস্কৃতিতে অভ্যস্ত হলেও সব ঐতিহ্য, মূল্যবোধ, সামাজিকরণ আলাদা। ফলে নগরে সাংস্কৃতিক দ্বন্দ্ব সংখ্যা সৃষ্টি হচ্ছে। বুঝতে পেরেছো? হ্যালো হ্যালো। হুম। বুঝতে তো পেরেছি মিস, একটা কথা ছিল। বলেন। মিস, আমরা সব সাবজেক্ট টিচারদের নাম্বার নিয়ে, সাবজেক্ট টিচারদের যে গ্রুপ আছে, আপনার নামে যে গ্রুপ আছে, ওইখানে আপনার নাম্বার দিতে হবে। হ্যাঁ, নম্বর নিয়ে মানে আমরা তারপর প্রত্যেকটা সাবজেক্ট টিচারের নাম্বার নিয়ে সেই সেই গ্রুপে দিয়ে দেই, অ্যাড করে দেই। কোনো স্টুডেন্টদের প্রবলেম হলে, কেউ যদি অনলাইন ক্লাসে না আসে, কিংবা কারোর সাথে যদি আপনার কথা থাকে, এর জন্য আমরা এই ব্যবস্থাটা করছি। আপনার নাম্বারটা লাগবে। আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে দিব তোমাদেরকে আমার নাম্বারটা। তো তোমরা এখন এই বিষয়টা বুঝতে পেরেছো তো? আর আমি তোমাদের যদি তোমাদের ডিপার্টমেন্ট অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে তো আমারও এই সিদ্ধান্ত মানতে হবে। তো আমি তোমাদের আজকে তো কত তারিখ? 20 তারিখ, তাই না? 80 নম্বরের অ্যাসাইনমেন্টটা আমি আজকে দিচ্ছি না, দেখি সামনের সপ্তাহে তোমাদেরকে দিতে পারি কিনা। ঠিক আছে? নেক্সট ক্লাসে, ঠিক আছে, তোমাদের সাথে আমার নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট সম্পর্কে আলোচনা হবে। আজকে 19 তারিখ। হ্যাঁ, আজকে 19 তারিখ। আশা করি তোমার নেক্সট ক্লাসে 26 তারিখে আগেই নেক্সট ক্লাসটা হবে, তাই না? ক্লাস ছাড়াও আপনার যদি কোয়েশ্চেন্স রেডি করা থাকে, তাহলে আপনি গ্রুপে দিয়ে দিন। মানে মোট কথা 21 থেকে 26 তারিখের মধ্যে দিতে হবে কোয়েশ্চেন্স। ম্যাম আমাদের 21 থেকে 26 তারিখের মধ্যে মনে হয় না ক্লাস হবে। আচ্ছা, ঠিক আছে, ক্লাস না হলে না তোমাদেরকে তো এইভাবে আমি ওকে মানে লেখা ঠিক আছে, আমি লিখে তোমাদের একটা পিক তুলে তোমাদের ইয়েতে দিয়ে দিব, মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। তাহলে তোমরা ওটা দেখে সেই অনুযায়ী তোমরা অ্যাসাইনমেন্ট করে ফেলবে, ঠিক আছে? আর হুম, ওকে। সেটা হলে মনে হয় বেটার হবে, তাই না? জি ম্যাম। ওকে ম্যাম। ঠিক আছে। আর তোমাদেরকে একটু দেখি ভিডিওতে, তোমাদেরকে একটু দেখি কোথায় তোমরা আমি একটা ইয়ে করতে। এই যে তোমাদেরকে না দেখলে তো ভালো লাগে না। ক্লাস তো ইনশাল্লাহ আমাদের শেষ হয়ে গেল। তাহলে আমি তোমাদেরকে
এতে দিয়ে দিব আর কি, ছবি তুলে তোমাদেরকে দিয়ে দিব তোমাদের ক্লাসের শিডিউলটা। হ্যাঁ, মিস ওকে। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ, দেখা হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ Okay. ম্যাম। Yes. Assalamu alaikum, ma'am. ওয়ালাইকুম আসসালাম।